সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা চ্যানেল এবং পেজের পক্ষ থেকে। আমরা সবাই এখন ব্যস্ত মেডিকেল ফিটনেস, ডকুমেন্ট, অ্যাটেস্টেড সব কিছু নিয়ে। কারণ আমাদের স্পেশালিটিতে ফর্ম ফিল আপ করতে হবে, নিজস্ব যে লোকাল পুলিশ স্টেশন আছে সেখানে নিয়ে আমাদের ডাটা জমা দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত আসছি, কিন্তু আজকের মূল ভিডিও হলো স্পেশাল এক্সিকিউটিভ চাকরি পরীক্ষা ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করতে পারে। 25খানা বাছাইকৃত প্রশ্ন উত্তর আজকে আমরা নিয়ে এসেছি। এই প্রশ্ন উত্তরগুলি পারা থাকলে বা এই প্রশ্ন উত্তরগুলি যদি তোমরা শিখে রাখতে পারো, জেনে রাখতে পারো, আশা করছি 50% মার্কস তোমরা এখান থেকেই পেয়ে যাবে। এরকম 25খানা কোশ্চেন আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। 6367খানা ভ্যাকেন্সি, ফর্ম ফিল আপ মিনিমাম 30-40,000 ফর্ম ফিল আপ করবে, কম্পিটিশনটা হিউজ থাকবে। তাহলে বেসিক জিনিসটা, ত্রিপুরা পুলিশের বেসিক জিনিসটা জানা থাকতে হবে। কারণ স্পেশাল এক্সিকিউটিভ চাকরি কিন্তু ত্রিপুরা পুলিশ থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনগুলো করা হবে। ত্রিপুরা পুলিশ হিস্টোরি, কাজ কি, বর্তমানে ডিউটি ওয়ার্কস কি, এ টু জেড আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো। 25খানা বাছাইকৃত টপ 25 কোশ্চেন। আশা করছি এখান থেকে তোমাদের পরীক্ষা ইন্টারভিউতে প্রশ্ন আসবেই, 100% তোমরা লিখে রাখতে পারো। প্রথমত সিলেবাসটা যদি আমরা ভালোভাবে কভার করি, ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট পুলিশকে সাহায্য করা, ক্রাইম ল অর্ডারকে মেনটেন করা, কোনো সুপিরিয়াস অ্যাক্টিভিটি থাকলে তা জানানো, লোকাল ল্যাঙ্গুয়েজ বিষয়ে অবগতি হওয়া। এই চারটেই সাবজেক্ট থেকে স্পেশাল এক্সিকিউটিভে ইন্টারভিউ বা পরীক্ষায় কোশ্চেন করা হবে, ইন্টারভিউ হবে, কোশ্চেন করা হবে। তো চারটা সাবজেক্ট থেকে কী কী কোশ্চেন আসতে পারে সেটি আমাদের সবচেয়ে বড় জানার বিষয়। এরকম এই চারটা যে সিলেবাস ওয়াইজ যে চারটা প্যারা দেওয়া আছে, এই চারটা প্যারা থেকে কী কী কোশ্চেন আসতে পারে সেটি আমরা এক এক করে আলোচনা করব। টপ 25 কোশ্চেন শুধুমাত্র তোমাদের জন্য। সবচেয়ে প্রথম যে কোশ্চেন হলো, পুলিশ বিভাগের প্রধান হিসেবে জেলা পর্যায়ে নিরাপত্তা তত্ত্বাবধান করেন কে? অর্থাৎ একটি ডিস্ট্রিক্টের মেইন পুলিশ অফিসার কে? মেইন পুলিশ অফিসার, হেড অফ দ্য ডিস্ট্রিক্ট একটি পুলিশ ডিপার্টমেন্টে কে? যেহেতু আমরা ত্রিপুরা পুলিশে নিয়োগপত্র পেতে চলছি বা তোমাদের আমরা ইন্টারভিউ পরীক্ষা দিতে চলছি, তাই অবশ্যই আমাদের এটা অবশ্যই জেনে রাখা দরকার যে একটা পুলিশ বিভাগের মানে তোমাদের স্টেটের যে ডিস্ট্রিক্টের হেডকে, ডিস্ট্রিক্ট হ্যাজ এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট পুলিশ এসপি অর্থাৎ এসপির যদি আমরা নামটা আইএস অফিসার প্রথমেই চলে আসে, এসপি অফিসারের কাজ কি আমরা একটু এক মিনিট আমরা দেখে নেব। জেলা অপরাধ ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ সুপারকে অবশ্যই নিশ্চিন্ত করতে হবে যে পুলিশ অফিসাররা কার্যকরভাবে এলাকার টহল দিচ্ছে কিনা, গুরুতর অপরাধ দিকে নজর দিচ্ছে কিনা, যথাযথ কর্তৃপক্ষের কাছে অপরাধী রিপোর্ট করছে কিনা। কর্তৃপক্ষ বলতে ওনার যে হায়ার অফিসার আছে আইজি র্যাঙ্কে, ওনার কাছে ঠিকঠাক রিপোর্ট করছে কিনা, ক্রমাগত নজর রাখতে তার নিম্নে যে অফিসাররা কাজ করে তারা ঠিকঠাক কাজ করছে কিনা, আপ টু ডেট খবর রাখা হলো পুলিশ অফিসারের কাজ, মানে সুপারিনটেন্ডেন্ট পুলিশের কাজ। তাদের প্রধান দায়িত্ব হলো অপরাধমূলক কাজকর্ম কমিয়ে নাগরিক ঝামেলা এড়ানোর মাধ্যমে জেলার নিরাপত্তা নিশ্চিন্ত করা। যেহেতু ডিস্ট্রিক্টের হেড, ওনার মেইন কাজ হলো জেলার যে নিরাপত্তা তা যাতে ঠিকঠাক থাকে। তাহলে এসপির কাজ কি, তোমরা কোশ্চেনটা কভার করে নিতে হবে। আর একটা জেলার মেইন পুলিশ অফিসারকে এসপি। তাই এটা এই রিলেভেন্ট টপিকটা তোমার কিন্তু রিক্রুটমেন্টটা যে হবে, তোমাকে নিয়োগপত্রটা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের এসপি দেবে। তাই এসপি অফিসার বিষয়ে অবশ্যই তোমার খুঁটিনাটি জেনে যেতে হবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় পুলিশ সার্ভিসে একটি রাজ্যের সর্বোচ্চ পদমর্যাদা পুলিশ অফিসার, অর্থাৎ হাইস্ট র্যাঙ্কের পুলিশ অফিসার আমাদের ত্রিপুরা রাজ্যে কে? বর্তমানে ডিজিপি। সবচেয়ে বড় পোস্ট কোনটা? ডিজিপি, ঠিক আছে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। যে কোনো স্টেটের সবচেয়ে বড় হায়ার র্যাঙ্কে যে পোস্টটা আছে সেটা হলো ডিজিপি। আমরা হায়ার থেকে একটু লোয়ার র্যাঙ্কে কোন কোন পোস্টগুলো আছে ডিটেলস আমরা আসছি স্টেপ বাই স্টেপ। আর দ্বিতীয়, ভারতীয় পুলিশ সার্ভিসের একটি রাজ্যের দ্বিতীয় পদমর্যাদার সবচেয়ে বড় পুলিশ অফিসার হলো তোমাদের এডিশনাল ডাইরেক্টর জেনারেল পুলিশ, অর্থাৎ এডিজিপি। ডিজিপি অর্থাৎ সবচেয়ে বড় ডাইরেক্টর জেনারেল পুলিশ, আর দ্বিতীয় স্থানে আছে এডিজিপি অর্থাৎ এডিশনাল ডাইরেক্টর জেনারেল পুলিশ। আর আমাদের তৃতীয় স্থানে আছে ইন্সপেক্টর আইজি অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল পুলিশ। প্রথমকে ডিজিপি ডাইরেক্টর জেনারেল পুলিশ, তারপরে তোমাদের আইজি, ডিজিপি, তারপর আছে এডিজিপি অর্থাৎ এডিশনাল ডাইরেক্টর জেনারেল পুলিশ, এরপরে আছে আইজি অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল পুলিশ। সবচেয়ে প্রথম কি? ডিজিপি, তারপর এডিজিপি, তারপর আইজি।
আমরা যদি র্যাঙ্কগুলো একটু দেখে নিই, সবচেয়ে প্রথম উপর থেকে একদম নিচে কনস্টেবল বা স্পেশাল যদি এসপি পর্যন্ত যদি আমরা র্যাঙ্কগুলো একটু এক নজরে দেখে নিই, কারণ খুবই দরকার কার উপরে কোন অফিসার কাকে রিপোর্ট করবে সেটা তোমার অবশ্যই জানা দরকার, ঠিক আছে না? যেমন ইন্সপেক্টর তোমাদের এইচডিপিউ সাব ডিভিশনাল যে এইচডিপিউ ওনাকে রিপোর্ট করবে, তোমাদের থানার ইন্সপেক্টর না অ্যাকচুয়ালি থানার ইনচার্জ ওসি, ওসি ইন্সপেক্টর হতে পারে, সাব ইন্সপেক্টর হতে পারে। তারপর সেই থানার তোমার সাব ডিভিশনাল অফিসার এসপিকে রিপোর্ট করবে, সুপারিনটেন্ডেন্ট পুলিশকে রিপোর্ট করবে, সুপারিনটেন্ডেন্ট পুলিশ রিপোর্ট করবে আইজিকে, আইজি রিপোর্ট করবে এডিজিপিকে, এডিজিপি রিপোর্ট করবে ডিজিপিকে, মানে কে কে রিপোর্ট করবে উপর থেকে একদম নিচে পর্যন্ত আমার পোস্টগুলো অবশ্যই জেনে রাখা দরকার। সবচেয়ে বড় পোস্ট যেটা ডাইরেক্টর জেনারেল পুলিশ, এর নিচে আছে এডিশনাল ডাইরেক্টর জেনারেল পুলিশ, এরপরে আছে ইন্সপেক্টর জেনারেল পুলিশ, এরপরে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ, এরপরে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পুলিশ অফিসার মানে সিনিয়র এসপি অফিসার, এরপরে আছে এসপি, এরপর আছে এডিশনাল এসপি, এরপর আছে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি এসপি, এরপর আছে ইন্সপেক্টর। ইন্সপেক্টর পোস্টটা অ্যাকচুয়ালি তোমাদের এইচডিপিউ যে পোস্ট সেটা ইন্সপেক্টর হয়, অনেক সময় আইএস অফিসারও থাকে এইচডিপিউ, কিংবা তোমাদের যে একটা থানা, এটা থানার ওসি অনেক সময় ইন্সপেক্টর হয়ে থাকে, আবার সাব ইন্সপেক্টরও হয়ে থাকে। ইন্সপেক্টরের আন্ডারে আছে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর আন্ডারে আছে এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরে একটা স্টার থাকবে, সাব ইন্সপেক্টর দুইটা স্টার থাকবে, আর ইন্সপেক্টর তিনটা স্টার। মানে কার কটা স্টার থাকবে সেই রিলেটেড টপিকগুলো আমি আস্তে আস্তে আসছি। কারণ আজকের ভিডিওটা খুবই স্পেশাল, তোমরা ত্রিপুরা পুলিশ বিষয়ে এ টু জেড তোমার স্পেশাল এক্সিকিউটিভ যে তোমাদের ডিউটি ক্রাইটেরিয়া এটা এ টু জেড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, ঠিক আছে? তারপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিচে আছে হেড কনস্টেবল আছে, কনস্টেবলের নিচে আছে স্পেশাল এক্সিকিউটিভ এবং এসপিউ এবং স্পেশাল এক্সিকিউটিভ সবচেয়ে নিচে ধরে যে দুইটা পোস্ট, ঠিক আছে? তোমাদের উপরে কে আছে? কনস্টেবলকে তোমাদের রিপোর্ট করতে হবে না, তোমরা রিপোর্ট করবে হেড কনস্টেবল বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যারা আছে তাদের রিপোর্ট করবে। নেক্সট বলা হয়েছে একটা পুলিশ স্টেশনে, তোমার একটা গ্রামের একটা বা শহরের একটা পুলিশ স্টেশনে হেড কে থাকে, হয়তো ইন্সপেক্টর থাকে বা সাব ইন্সপেক্টর থাকে, অর্থাৎ থানার ওসি নাকি অফিস সুপারিনটেন্ডেন্ট, থানার যে ওসি থাকে উনি হলো একটা থানার মেইন অফিসার। উনি ওনার ডেজিগনেশনটা কী হতে পারে? ইন্সপেক্টর, ম্যাক্সিমাম ইন্সপেক্টর হতে পারে কিংবা সাব ইন্সপেক্টর হতে পারে। ইন্সপেক্টর পোস্টটা কিন্তু টিপিএস পোস্ট, ঠিক আছে? পুলিশের দায়িত্ব কি? আমরা যেহেতু ত্রিপুরা পুলিশে আমাদের রিক্রুটমেন্ট হবে, ত্রিপুরা পুলিশে যেহেতু আমরা চাকরি করবো, তাই পুলিশের দায়িত্ব কি তোমাদের অবশ্যই জানা থাকা দরকার। আমি খুব শর্টে বলে দিচ্ছি পুলিশের দায়িত্বটা কি। তোমরা বেসিক ডিটেলস আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাস যখন নিয়ে আসবো তখন আরও ডিটেলসে আরও অনেকগুলো টপিক সেখানে আলোচনা করব। দেখো, জননিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখা, পুলিশ আইন প্রয়োগ করে মাধ্যমে জননিরাপত্তা শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, ক্ষতির হাত থেকে জনগণ ও সম্পত্তির রক্ষার জন্য দায়ী। পুলিশ অফিসার ক্ষতির হাত থেকে জনগণকে মানে হেল্প করবে যাতে সম্পত্তি এবং জনগণের যে যান প্রাণ তার যাতে কোনো ক্ষতি না হয়। অপরাধ যাতে না হয় তার জন্য পুলিশ টহল দেবে, তদন্ত করবে, গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে অপরাধ প্রতিরোধ জন্য মানে কাজ করবে। গোয়েন্দা তথ্যটা কিন্তু স্পেশালিস্ট থেকে কিন্তু কালেক্ট করবে, এটা খুব গর্বের বিষয় তোমার থেকে সেটা কালেক্ট করবে। তোমার গোয়েন্দা অফিসার হিসেবে তোমরা কিন্তু অনেকটা এখানে ডিউটিটা করবে, কারণ তুমি রিপোর্ট করবে কোনো ধরনের ক্রাইম হচ্ছে কিনা, কোনো ধরনের ক্রাইম হবে কিনা সেই বিষয়ে। আমরা আছি তোমার স্পেশালিস্ট কাজগুলো কী কী আস্তে আস্তে ধীরে ধীরে রাখছি। মানুষ সম্পত্তি তো রক্ষা করবে, আইন শৃঙ্খলা রক্ষা করা এটা পুলিশের কাজ, কারণ আইন শৃঙ্খলা পুলিশের দায়িত্বে থাকে পুরোটাই। সহায়তা করা, বিভিন্ন কাজে মানুষের সহায়তা করা আর সবার সাথে সুসম্পর্ক গড়ে তোলা, সেটা হলো একটা পুলিশের কাজ। তাছাড়া সাময়িকভাবে পুলিশের প্রাথমিক দায়িত্ব হলো জননিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ করা, তদন্ত করা, মানুষ সম্পত্তি রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, প্রয়োজনীয় ব্যক্তির সহায়তা সমর্থন করা, ইতিবাচক সম্পদের সাথে সম্পর্ক গড়ে তোলা, এটা হলো পুলিশের কাজ। যেহেতু তুমি পুলিশের চাকরি করবে তাই পুলিশের কাজটা তোমার তো অবশ্যই ভালোভাবে জেনে রাখা দরকার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আমাকে আপনার প্রতিক্রিয়া বলুন যে একজন সন্দেহভাজন আপনাকে অপরাধে ভুলে যাওয়ার জন্য অর্থের প্রস্তাব, অর্থাৎ এখানে কারাপশনের কোশ্চেন হলো, তুমি একটা অপরাধ দেখেছো তোমার সামনে, তুমি অপরাধটা যদি ভুলে যাও, অপরাধটা তুমি এন্ট্রি না করো বা তোমার হায়াতটাকে না জানাও, তার জন্য যদি তোমাকে কেউ পরিমাণ অর্থের মানে টুপ দেয়, যে অর্থ দেয়, তখন তুমি কি করবে? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু টিপিক্যাল কোশ্চেন, ঠিক আছে না? তোমাদের অপশান ওয়াইজ যদি দেওয়া থাকে, অপশান ওয়াইজ তোমার সঠিক উত্তরটা এখানে কিন্তু অবশ্যই তোমার কালেক্ট করতে হবে। যেমন আমি কোনো ধরনের দুর্নীতি বরখাস্ত করবো না, কেউ যদি আমার কোনো টাকা বা অন্য কোনো জিনিসের প্রস্তাব দেয় আমি ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো, কারণ দুর্নীতি একদিকে নয় উভয় দিক থেকেই প্রশংসা পায়। দেখো, যে পাপ করে সেও পাবে, যে পাপ সয়
দেখো বেবি, যে পাপ করেছে, পাপ থেকে বাঁচার জন্য তোমাকে টাকা দিয়েছে, সে যতটুকু দোষী, তুমি যেহেতু ওর থেকে টাকা নিয়েছো, কারাপশন বা ঘুষ নিয়েছো, তুমিও ততটা দোষী। তাই তোমার উত্তরটা খুব সুন্দরভাবে সাজিয়ে এখানে আসবে কি, আমি কোনো ধরনের দুর্নীতি বরখাস্ত করবো না, এটা একদম একটা উত্তর হতে পারে। কিংবা যদি কেউ এমন প্রস্তাব দেয়, যদি সে দোষী হয়, যে প্রস্তাবটা গ্রহণ করবে, অর্থটা গ্রহণ করে, সেও দোষী। এটা দুইটা লজিকে কোশ্চেনটা যদি এখানে আসে। পুলিশ কেন আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ? এখন কথা হলো, পুলিশ কি দরকার? একটা সমাজ তো সবাই ডেলি রোজগার করছে, খাচ্ছে, কোনো অফিস চলছে, সব কাছারি চলছে, সব ঠিকঠাকই আছে, তো পুলিশ কেন দরকার? এত অর্থের অপচয় কেন? কেন পুলিশ দরকার আমার সমাজে? সেইটা তোমাকে উত্তর দিতে হবে, একদম স্ট্রং উত্তর, যেটা তোমাদের বিভিন্ন পয়েন্টে উত্তরটা বেরোবে। এখানে সবগুলো পয়েন্টই তোমার জেনে রাখার দরকার, কারণ কোন পয়েন্টটা তোমাদের উত্তরে আসবে, কোন পয়েন্টটা তোমার সিলেক্ট করতে হবে, সেটা তো তোমার জানা নেই। যদি ডিটেলস ইন্টারভিউ হয় তাহলে তো সব উত্তরই তোমার জেনে রাখা দরকার, আর রিটেন হলে তো বিষয়টা আলাদা। দেখো, পুলিশ কেন আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ? আমাদের সমাজে পুলিশ অফিসারদের রাখার এজেন্ডা হলো একটি নিরাপদ বা সাংবিধানিক পরিবেশ রাখা। এখানে আমাদের সমাজে পুলিশ থাকার কিছু সুবিধা আছে, যেমন রাস্তা যে তোমার টহল হয়, যে তোমাদের যে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ দরকার, জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য পুলিশ দরকার, জনসাধারণের নিরাপত্তা, যান সম্পত্তি রক্ষার জন্য পুলিশের দরকার, অপরাধের পরিমাণ হ্রাস করার জন্য পুলিশের দরকার, অপরাধের আতঙ্ক থেকে মানুষদের মানে একদম একটা সুষ্ঠু পরিবেশে তুলে আনার পুলিশের কাজ, ঠিক আছে, পুলিশের দরকার। এর জন্যই সমাজে পুলিশ কেন দরকার? সমাজে মানুষের নিরাপত্তার জন্য, সমাজে সম্পত্তির নিরাপত্তার জন্য, সমাজে যাতে আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকে সেটার নিরাপত্তার জন্য, সমাজে যাতে সবার সাথে সম্পর্ক ভালো থাকে, ঝগড়াঝাটি কম হয় সেটার জন্য, অপরাধের সংখ্যা যাতে হ্রাস পায় সমাজে, সেই জন্যই তো পুলিশের দরকার আমাদের সমাজে। নেক্সট যেটা, স্পেশাল এক্সিকিউটিভ, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন। স্পেশাল এক্সিকিউটিভ অফিসার তার কাজের বিবরণ কীভাবে দেবে? এই যে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার যদি তুমি জয়েন করো, তোমার তো কাজের বিবরণ দিতে হবে, তুমি তা কীভাবে দেবে? স্পেশাল এক্সিকিউটিভ কোনো জায়গায় যদি কোনো অপরাধ সংঘটিত হয়, সেই জায়গায় ঘটনার স্থান, সময়, সাক্ষী ও প্রমাণ দিয়ে তাদের নিজেদের কাজের বিবরণ দেবে। তুমি তোমার হায়াতের জন্য কাজের বিবরণটা দেবে কীভাবে দেবে? যেই এলাকায় যেখানে অপরাধটা সংঘটিত হয়েছে, সেখানে স্থান, সেখানে কোন স্থানে সংঘটিত হয়েছে অপরাধটা, সেখানে সময়টা, সাক্ষী এবং প্রমাণ, সাক্ষী বা প্রমাণ, অবশ্যই তোমাকে প্রমাণ কালেক্ট করতে হবে। প্রমাণ নিয়ে নিজেদের কাজের বিবরণটা তুমি তোমার হায়ার অফিসারকে দেবে। নেক্সট, পুলিশ রিপোর্ট কি, কত প্রকার হয়ে থাকে? পুলিশ যে রিপোর্ট সেটা কত প্রকার হয়ে থাকে? দেখো, ফৌজদারি কার্যবিধি 173 ধারাতে পুলিশ রিপোর্টের কথা বলা হয়েছে। পুলিশ অফিসার মামলা তদন্ত শেষে যে রিপোর্ট দাখিল করে তা হলো পুলিশ রিপোর্ট, মানে বুঝতো। পুলিশ যখন একটা মামলা তদন্ত করে, তদন্ত করার পর যখন তারা রিপোর্ট পেশ করে, অর্থাৎ যে রিপোর্টটা তারা দাখিল করে সেটাকেই পুলিশ রিপোর্ট বলা হয়। থানার ওসি এই রিপোর্ট আদালতে প্রেরণ করে। থানার ওসি যখন একটা ক্রাইম হয় বা একটা অপরাধ হয়, সেখানকার পুরোটা অপরাধমূলক ঘটনাটা পুরো তদন্ত করে সেখানকে একটা রিপোর্ট দেয়। রিপোর্টটা থানার ওসি দেয়। কোথায় প্রেরণ করে? থানার ওসি আদালতে প্রেরণ করে। রিপোর্ট দুই ধরনের হয়ে থাকে, ফাইনাল রিপোর্ট বা চার্জশিট, চূড়ান্ত প্রতিবেদন বা চার্জশিট যেটা বলা হয়ে থাকে। চূড়ান্ত প্রতিবেদন যেটা, তদন্তকারী কর্মকর্তা অভিযোগ বা অপরাধের সত্যতা খুঁজে না পেলে অভিযুক্ত ব্যক্তিকে ডিসচার্জ করার পুলিশ সুপারিশ করে যে রিপোর্ট দেয় তাকে চূড়ান্ত প্রতিবেদন বলে বা ফাইনাল রিপোর্ট বলে। অর্থাৎ পুলিশ যদি আদালতে কোনো রিপোর্ট দেয় যে চূড়ান্ত প্রতিবেদন, ফাইনাল রিপোর্ট, মানে কিন্তু যদি কোনো মানে যে যার জন্য অভিযুক্তকে গ্রেপ্তার বা যার জন্য অভিযুক্ত বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, কোনো যদি নেগেটিভ থিঙ্কিং না পায়, বা যদি কোনো ধরনের অপরাধের সত্যতা খুঁজে না পায়। আর চার্জশিটটা কি? চার্জশিট হলো অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ যে প্রতিবেদন দেয় তাকে চার্জশিট বলে। অভিযোগের সত্যতা পেয়ে অভিযোগকারীর বিরুদ্ধে যে প্রতিবেদনটা আদালতে পেশ করে পুলিশ, সেটাকে চার্জশিট বলে। সেই চার্জশিটটা কে পেশ করে? থানার ওসি। সুপ্রিম অফ দ্য একটা পুলিশ স্টেশন কি থানার ওসি, আর ডিস্ট্রিক্টের হলো এসপি, আর পুরো স্টেটের হলো ডিজিপি, মানে তোমার ডাইরেক্টর জেনারেল পুলিশ, নাকি? নেক্সট কোশ্চেন, সার্চ ওয়ারেন্ট কি? সার্চ ওয়ারেন্ট কেন প্রয়োজন? সার্চ মানে কিন্তু কি বোঝাতে? সার্চ মানে কিন্তু খুঁজা। সার্চ মানে কি? খুঁজা। ওয়ারেন্ট মানে তো তোমরা জানো। দেখো, ফৌজদারি কার্যবিধির 96 ধারা অনুযায়ী আদালত যে তল্লাশি পরোয়ানা জারি করে তাকে সার্চ ওয়ারেন্ট বলে। আদালত যদি যে তল্লাশি করার যে মানে ফরমানটা জারি, অর্থাৎ তুমি একটা অ্যাপ্রুভাল পেয়েছো, পুলিশ স্টেশন একটা অ্যাপ্রুভাল পেয়েছে কোনো জায়গাতে তল্লাশি করা, সেটা সার্চ ওয়ারেন্ট বলে। দেখো,
তুমি তো হঠাৎ করে, তোমরা তো কেউ বাড়িতে গিয়ে হঠাৎ করে তল্লাশিটা চালাতে পারবে না, হঠাৎ করে সেখানে গিয়ে তোমরা মানে উলট পালট গাড়ি উলট পালট করে দিতে পারবে না নাকি, সন্দেহভাজন নাকি। তাহলে তোমাকে একটা চার্জশিট বা একটা কাগজ নিয়ে যেতে হবে, যাতে ঘরের মালিকটা যখন তুমি গিয়ে ঘরটা যখন তদন্ত করবে বা ঘরটা তল্লাশি করবে, তাহলে ওটাতে একটা কাগজ চাবে, যে সে কাগজটা যে যাবে মানে ওয়ারেন্টটা, মানে এটাই কি সার্চ ওয়ারেন্ট, মানে সার্চ ওয়ারেন্ট তোমার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে মানে তোমাকে গ্রেপ্তার করা হবে। আর তোমার বাড়িতে সার্চ ওয়ারেন্ট ইস্যু হয়েছে মানে তোমার বাড়িটা সার্চ করা হবে নাকি। দেখো, সার্চ ওয়ারেন্ট বা অনুসন্ধান পরোয়ানা হলো একটা আদালত যা একটি ম্যাজিস্ট্রেট বা বিচারক আইন প্রয়োগকারী কর্মকর্তাদের একটি অপরাধের প্রমাণের জন্য দরকার হয়। যেমন আমরা যেমন যদি দেখি, একজন ব্যক্তি অবস্থান বা যানবাহন অনুসন্ধান পরোয়ানা জারি করা যায় না একজন ব্যক্তির বিরুদ্ধে। আইনের শাসন ও গোপনীয়তা অধিকারকে সম্মান করে এমন বিচার ব্যবস্থা পুলিশের ক্ষমতাকে সীমাবদ্ধ করে, এবং সাধারণত একটি ফৌজদারি তদন্ত চলাকালীন পুলিশ অনুসন্ধানের জন্য অনুসন্ধান ওয়ারেন্ট বা সার্চ ওয়ারেন্টের প্রয়োজন হয়। পুলিশ চাইলেই কোনো জায়গায় সার্চ করে নিতে পারে না। যদি এটা কোনো ক্রিটিক্যাল জায়গা, কোনো ভারী কোনো পার্সোনাল প্রপার্টি হয়, তাহলে অবশ্যই পুলিশকে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে হবে, ওয়ারেন্ট নিয়ে আসতে হবে, যেটা মেইন। ঠিক আছে, চার্জশিট কি? চার্জশিট কেন তৈরি করে? চার্জশিট প্রথমত পুলিশ স্টেশনে কি হয়, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মানে এফআইআর হয়। এফআইআর এর পরে একটি চার্জশিট তৈরি করে, সেই এফআইআরগুলিকে নির্দিষ্ট করা অপরাধের জন্য একজন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। হ্যাঁ, একবার আদালতে চার্জশিট দাখিল করা হলো, অভিযুক্ত মধ্যে তার বিরুদ্ধে বিচারের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রমাণ রয়েছে তা আদালতের সিদ্ধান্ত নেই। দেখো, যখন এফআইআর করা হয় কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো স্থান প্রতিষ্ঠানের বিরুদ্ধে, তখন ওটা তো তদন্ত করা হয়। তদন্ত করার পরে যদি এটার যদি সত্যতা থাকে, অভিযোগের সত্যতা যদি থাকে, তখন থানার ওসি সেই চার্জশিটটা আদালতে জমা করে, এবং আদালত অভিযোগ গঠনের যদি সেই প্রমাণে যদি সন্তুষ্ট হয়, তখন তোমার অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেই। একবার আদালতে চার্জশিট দাখিল করা হলে অভিযুক্ত মধ্যে তার বিরুদ্ধে বিচারের জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে তা আলাদা সিদ্ধান্ত নেই। আদালত অভিযোগ গঠনের বিষয়ে তার আদেশ ঘোষণা করার পর বিচার ব্যবস্থা অভিযুক্তের বিরুদ্ধে তোমাদের কার্যক্রম শুরু বা চার্জশিট বলে। অর্থাৎ চার্জশিট এত ডিফিকাল্ট আমরা যাব না। চার্জশিট হলো এফআইআর করার পরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে যে রিপোর্টটা আদালতে দেওয়া হয়, যে ওর বিরুদ্ধে অভিযুক্ত প্রমাণ পাওয়া গিয়েছে, তাকে চার্জশিট বলা। স্পেশাল এক্সিকিউটিভ এর কাজ কি? তুমি এজ এ স্পেশাল এক্সিকিউটিভ চাকরিটা জয়েন করতে যাবে, কাজটা করতে যাবে, তার কাজটা তোমার জেনে যেতে হবে না? সেখান থেকে তোমার কোশ্চেন ভেরিয়াস কোশ্চেন আসতে পারে, তাই তোমার সেই জিনিসটা কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার। আরেকটা কথা কি, দেখো তোমরা মেডিকেলি কিন্তু সবাই ফিট, এটাকে কিন্তু বলা হয়নি যে তোমাদের ফিজিক্যাল ফিটনেস নেওয়া হবে। তাই তোমরা ফিজিক্যাল ফিটনেসটা মানে তোমরা পুরোদমে শুরু করলে তো 16 তারিখ জন্য ওয়েট করো। 16-17 তারিখ তোমরা এডমিট কার্ডটাকে কালেক্ট করো, এরপরে তোমাদের অনেকটা কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে। কারণ ত্রিপুরা যে পুলিশ ডিপার্টমেন্ট বা হোম ডিপার্টমেন্ট, ডিফেন্স থেকে কোনোভাবেই কিন্তু বলা হয়নি কি হবে, কিন্তু সম্ভাবনাটা বেশি কি হয়, যেহেতু তোমার ডিস্ট্রিক্ট এসপি তোমাকে রিক্রুটমেন্ট করবে, তাই সম্ভাবনা তোমার এই যে পুলিশ রিলেটেড যে কোশ্চেনগুলি, সেইগুলি থেকে কোশ্চেন আসবে, সেইগুলি তুমি ভালোভাবেই এখানে পড়ে যেতে হবে, স্টাডি করে যেতে হবে। এই রিলেটেড কোশ্চেনগুলো ভিডিও আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো। তোমরা কতটুকু ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হয় তা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। ঠিক আছে, স্পেশাল এক্সিকিউটিভ কাজ হলো সিনিয়র অফিসারদের আদেশ মেনে কাজ করা। সিনিয়র অফিসার যেখানে যেতে বলবেন সেখানে ওনার সাথে যাওয়া, আইনিভাবে সিনিয়র নির্দেশ অনুযায়ী কাজ করা, আর গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ সিনিয়রকে জানানো। কোনো সন্দেহভাজন কিছু হয়েছে, কোনো ট্রাফিক রুলস মানা হয়নি, কোনো কারোর উপর তোমার সন্দেহ হচ্ছে, কোনোখানে কোনো ক্রাইম হচ্ছে, সেই রিপোর্টটা তোমার সিনিয়রকে জানানো, সেটা তোমার কাজ। সিনিয়র তোমাকে যেখানে যেতে বলবে তুমি সেখানে যাবে, যেখানে ডিউটি দিতে বলবে তুমি সেখানে দেবে। এটা এজ এ স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ অফিসারের এখানে কাজ। পুলিশ কি? পুলিশের কাজ কি? পুলিশ কি? ঠিক আছে, পুলিশের চাকরি দিতে যাবে, ইন্টারভিউ দিতে যাবে, পুলিশকে অবশ্যই জেনে থাকা দরকার, এবং পুলিশের কাজ কি সেটাও তোমার জেনে রাখা দরকার। পুলিশ হচ্ছে একটি দেশের বা রাজ্যের ক্ষমতাপ্রাপ্ত আইন রক্ষাকারী ব্যবস্থার একটা সংগঠনের সদস্য। ক্ষমতাকারী প্রাপ্ত আইন রক্ষা একটা রাজ্য বা দেশের আইন রক্ষা করার জন্য যে ব্যবস্থা থাকে সেটাকে পুলিশ ব্যবস্থা যেটা বলা হয়, যাদের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া,
দুর্নীতি দমন করা, দুর্নীতি প্রতিরোধ করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক নিয়ন্ত্রণ, শান্তি শৃঙ্খলা যেটা আছে সেটা বজায় রাখা, আইন অনুযায়ী কাজ নেওয়া, সবাই জন্য সুশৃঙ্খল ব্যবস্থা করা, দুর্নীতি দমন করা, সবাই নিরাপত্তার ব্যবস্থা করা, এটা পুলিশের কাজ। ঠিক আছে, আমরা পুলিশ পুলিশ বলি POLIC, তার ফুল ফর্মটা কিন্তু অবশ্যই তোমার জেনে যেতে হবে। সেই কথাটা, পুলিশ কথাটা একটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। P দিয়ে পোলাইট, O দিয়ে ওবেডেন্ট, L দিয়ে লয়াল, I দিয়ে ইন্টেলিজেন্ট, C দিয়ে কার্জাস, E দিয়ে এফিশিয়েন্ট, অর্থাৎ পুলিশ। ঠিক আছে, ফুল ফর্মটা এখানে মানে ভদ্র, অনুগত, বিশ্বস্ত, বুদ্ধিমান, সাহসী এবং দক্ষ, পুলিশের যেটা ফুল ফর্ম। স্পেশালিজেটিভ কিভাবে পুলিশকে সাহায্য করবে বা তুমি পুলিশকে কিভাবে সাহায্য করতে পারো এজ এ স্পেশাল এক্সিকিউটিভ অফিসার হিসেবে, তুমি পুলিশকে কিভাবে সাহায্য করবে? পুলিশকে মানে তোমার হায়ার অথরিটিকে, তোমার ডিপার্টমেন্টকে, গভর্নমেন্টকে, ডিফেন্সকে, তোমার হোম ডিপার্টমেন্টকে তুমি কিভাবে সাহায্য করবে? তোমার ডিপার্টমেন্টে, তুমি যে ডিপার্টমেন্টে জব পাবে সেই ডিপার্টমেন্টের হেডকে, মানে প্রশাসনিক স্তরে হেড হলো DGP, আর তোমার সবটা পুরোটা মিলে হেড হলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, হলো আমাদের হোম মিনিস্টার বা পুলিশ ডিপার্টমেন্টের মন্ত্রী বা TSR, মানে যেতগুলো হোম ডিপার্টমেন্ট আছে সবগুলোর মন্ত্রী হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। তাহলে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার হিসেবে তুমি কীভাবে সাহায্য করবে? দেখো, স্পেশাল এক্সিকিউটিভ অফিসাররা নানা ধরনের ভাবে পুলিশকে সাহায্য করতে পারে। যেমন নানা ধরনের গোপন তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করতে পারে। যেমন কোনো জায়গায় দাঙ্গা বা গন্ডগোল হতে পারে, তার সম্ভাবনা দেখে আগে থেকে পুলিশকে জানিয়ে সাহায্য করতে পারে। আর কোনো জায়গায় মাদকদ্রব্য পাচার হচ্ছে সেরকম তথ্য দিয়ে সাহায্য করতে পারো। ঠিক আছে, বা কোনো জায়গায় ডাক কারবার চলছে, 2 নম্বরই ব্যবসা চলছে, ড্রাগস কিংবা গাঁজা, ফেন্সিডিল ব্যবসা চলছে, তা তথ্য দিয়ে তুমি সাহায্য করতে পারো। কোনো তামাক দ্রব্য উৎপাদন হচ্ছে সেগুলির তথ্য দিয়ে তুমি সাহায্য করতে পারো। রাজ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে সেরকম যে কোনো খবর যেটা রাজ্যের জন্য, দেশের জন্য ক্ষতিকর, সেই তথ্যটা দিয়ে তুমি পুলিশকে সাহায্য করবে। দেখো কীভাবে তুমি সাহায্য করবে, একদম ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমত, কোনো জায়গায় কোনো গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে তা পুলিশকে জানাবে, বা গন্ডগোল হবে তা তথ্যটা তুমি পুলিশকে, তোমার হায়াতটিকে দেবে। কোনো তো মাদক দ্রব্য পাচার করা হচ্ছে বা মদ বিক্রি করা হচ্ছে, 2 নম্বরে বলতে মদ বিক্রি করা হচ্ছে, গাঁজা ফেন্সিলি বিক্রি হচ্ছে, গাঁজা চাষ করা হচ্ছে, তোমাদের যে কফ সিরাপ যেটা ব্যবসা, যেটা ফেন্সিলি ব্যবসা করছে সেইটা জানাবে। কোনো পাচার হচ্ছে, পাচার বাণিজ্য হচ্ছে সেটা তো জানাবে। তাছাড়া দেশ বা রাষ্ট্রের ক্ষতি হবে এরকম কিছু যদি হয় তা জানাবে। কোনো সন্দেহভাজন ব্যক্তিকে যদি তুমি দেখো, তোমার সন্দেহ হচ্ছে ওই ব্যক্তির উপর, সেইটা তুমি তোমার হায়ার অথরিটিকে অবশ্যই জানাবে। আর যদি তোমার ট্রাফিকে ডিউটি করে ট্রাফিক আইন মানেনি বা কোনো ক্রাইম হয়েছে সেখানে, সেইটাও তুমি কিন্তু তোমার হায়ার অথরিটিকে জানাবে। অর্থাৎ দেশ বা রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা জানানোর দরকার, তোমার নলেজে যেটা এসেছে, তুমি যেটা জেনেছো, সেটা অবশ্যই তোমার হায়ার অথরিটিকে তোমার জানাতে হবে। এসে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার হিসেবে তোমার এটা নৈতিক কর্তব্য, তোমার নৈতিক কর্তব্য সেটা পুলিশ অফিসার বা তোমার হায়ার অথরিটিকে জানানো। সন্দেহভাজন কার্যকলাপ বলতে কি বুঝো, বা স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে তুমি যদি কোনো সন্দেহভাজন কার্যকলাপ দেখো, এখানে তোমার যে 100 মার্কসের যে ক্রাইটেরিয়াটা বলা হয়েছে, এখানে বারবার বলা হয়েছে কোনো সন্দেহভাজন কার্যকলাপ হলে হায়ার অথরিটিকে জানাতে হবে। তাহলে সন্দেহভাজন কার্যকলাপ তুমি কীভাবে বুঝবে? এটা সন্দেহভাজন যদি কার্যকলাপটা হয়, তা কার্যকলাপ দেখলে তুমি কি পদক্ষেপ নেবে? কি ক্রিটিক্যাল কোশ্চেন, তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। প্রথমত, সন্দেহভাজন কার্যকলাপ হলে এমন কোনো পরিলক্ষিত আচরণ যা নির্দেশ করতে পারে একজন ব্যক্তি অপরাধের সাথে জড়িত বা অপরাধ করতে চলেছে। এমন কোনো আচরণ যেটা তোমার মনে হচ্ছে ওই ব্যক্তি কোনো অপরাধ করবে বা অপরাধের সাথে জড়িত হতে চলেছে, মানে এরকম যদি সন্দেহভাজন হয়, তাহলে প্রত্যেক বিভিন্ন যে বিষয়গুলো সেগুলোকে ভাবতে হবে। যেমন তার মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ রয়েছে কিনা, যেগুলি হলো কেউ যদি কোনো ব্যক্তিকে অস্বাভাবিক প্রশ্ন করে, কোনো কিছু বিষয়ে জানতে চায়, বারবার এদিক ওদিক তাকাতে থাকে, একটু ভয়ে থাকে, মনে হচ্ছে যেন ওনার উপর কেউ নজর রাখছে, এখনই উনি ধরা পড়ে যাবেন, এরকম যদি আচরণ করে, তাহলে তুমি বুঝতে হবে সেটা সন্দেহবান ব্যক্তি। আবার এমনও হতে পারে এমন একটা জিনিসের দিকে বারবার তাকানো, এটা কারোর বাড়ির গেটও হতে পারে, কারোর মানুষ হতে পারে যাদের দ্বীপের ওই কাজটা মানে খুব ভালোভাবে নজর রাখছে, বাড়ির বাইরের দিকে বেরোচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু পর্যবেক্ষণ করা, যেগুলি দেখে তোমার বলতে পারি যে ওই লোকটা ব্যাপারটা ভালো ঠেকছে না, নিশ্চয়ই কোনো
গন্ডগোল আছে। ওই ব্যক্তি যদি একটা বাড়ির দিকে বারবার তাকিয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে বারবার তাকিয়ে দিচ্ছে, কোনো উল্টাপাল্টা কথা বলছে, কারোর বিষয়ে বারবার জিজ্ঞেস করা হচ্ছে, মানে অপরিচিত ব্যক্তি, তাহলে তোমার অবশ্যই তাকে সন্দেহ করতে হবে। হ্যাঁ, এরকম বিষয়ে আমরা সন্দেহের কার্যকলাপ বলতে পারি। বা একটি যানবাহনের পার্কিংয়ের জায়গায় রাখার কথা, কিন্তু রাখার কোনো একটা অস্বাভাবিক জায়গায়, যেখানে কেউ আসা যাওয়া করে না, যেখানে কোনো আচরণ ঘটে না, মানে যদি ঘটে, তাহলে আমাদের অবশ্যই পদক্ষেপ নেওয়া দরকার। আমাদের সিনিয়র অফিসারকে এই বিষয়টা জানানো এবং সিনিয়র অফিসার যেভাবে বলবেন সেইভাবে কাজ করা এবং নজরদারি রাখা। এই ব্যক্তির উপর যিনি এরকম অস্বাভাবিক আচরণ করছে, আমি সিনিয়র অফিসারকে জানাবো, সিনিয়র অফিসার আমাকে যদি যেইভাবে বলে তাদের উপর নজরদারি রাখতে, সেইভাবে নজরদারি রাখবো। আমার কর্তব্য, আমার নৈতিক কর্তব্য হলো সন্দেহভাজন কোনো কার্যকলাপ দেখলে সেটা অফিসারকে জানানো, ঠিক আছে? আর নিজেকেও সেই অবস্থা সেভ রাখতে হয়, যাতে উনি বুঝতে না পারে যে আপনি ওনার উপর নজর রাখছেন। নজর রাখলে চলবে না, উনির উপর যে আপনি নজর রাখছেন সেটা যাতে কোনোভাবেই ওই ব্যক্তি যাতে বুঝতে না পারে। নেক্সট, ভারতে কত সালে পুলিশ আইন চালু হয়? 1861 সালে। পুলিশ ত্রিপুরায় 2007 সালে। ত্রিপুরা প্রথম আইস যে তনুশ্রী দেববর্মা। ত্রিপুরা পুলিশ কত সালে গঠিত? 1965 সালে। ত্রিপুরা পুলিশের ডিজিপি পদে কে আছে? অমিতাভ রঞ্জন। ত্রিপুরা বর্তমানে মোট কতগুলি পুলিশ স্টেশন আছে? এক এক জায়গায় এক এক রকম পাওয়া যাচ্ছে। ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা নোট করে নাও, ঠিক আছে? HTTP দেওয়া আছে tripurapolice.government.in। একদম গুগলে গিয়ে লেখলি ত্রিপুরা পুলিশ লেখলি প্রথম যে পেজটা হবে সেটা যাবে, সেখানে অ্যাবাউট আস অপশনটা যাবে, সেখানে ক্লিয়ারলি লেখা আছে যে ত্রিপুরাতে টোটাল 77টা বর্তমানে পুলিশ স্টেশন আছে। দেখো, আমি ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা দেওয়া আছে সেটাই তো বিশ্বাস করবো। কোথায় 66, কোথায় 78, কোথায় 81 বা 79, সেটা তো আমার বিশ্বাস করবো কীভাবে? আমাকে তথ্য দিতে হবে, সেখান থেকে আমি পেয়েছি। আমি ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট, একদম ত্রিপুরা পুলিশে লেখবে, গুগলে লেখলে প্রথম পেজ যেটা আসবে ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট, মানে tripurapolice.government.in, যে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে অ্যাবাউট আস অপশনটা যাবে। অ্যাবাউট আস অপশনটা গিয়ে পুরোটা পড়বে। অ্যাবাউট আস অপশন ঠিক মিডিলে লেখা আছে ত্রিপুরাতে বর্তমানে 77টা পুলিশ স্টেশন, কতজন স্টাফ আছে, কনস্টেবল, SI, সেই পার্টিকুলার সব ডিটেলস সেখানে দেওয়া আছে। তোমরা সেখানে অ্যাবাউট আস অপশনটা একটু ভালোভাবে দেখে নেবে। যদি আমার যে 77টা বলেছে সেটা যদি কোনো কোশ্চেন থাকে, দেখো ভ্যালিড কোশ্চেন তোমার থাকতেই পারে যে আমি এখানে 79 পেয়েছি, এখানে 80 পেয়েছি, অ্যাকচুয়ালি কয়টা, তাহলে তুমি ত্রিপুরা পুলিশ অফিসিয়াল ওয়েবসাইট দেখে নাও। আমি তো বললাম, এখানে যদি আমিও বলতে পারি, তুমি সেখানে ভালোভাবে দেখে নিতে পারো কয়টা আছে। আমরা সেখান থেকে তথ্যটা নিয়েছি। আমি অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। বর্তমানে পুলিশ স্টেশন কয়টা আছে ত্রিপুরাতে? 77টি পুলিশ স্টেশন আছে। আর ত্রিপুরা পুলিশের সদর দপ্তর ফায়ার ব্রিগেড চৌমুহনী, আগরতলা। ত্রিপুরা পুলিশের নৈতিবাক্য বা মোটো কি? সেবা, বীরতা, বন্ধুত্ব। ত্রিপুরা পুলিশের নৈতিবাক্য। থানা দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে কি বলে? অফিস ইনচার্জ বা ওসি যেটা বলা হয়। ওসি একজন ইন্সপেক্টর হতে পারে, একজন সাব ইন্সপেক্টর হতে পারে। দেখো, এখানে টোটাল 26টা কোশ্চেন আমরা আলোচনা করছি, যেখানে একটি ডিস্ট্রিক্ট, একটি স্টেট, একটি থানা বিষয়ে আলোচনা করেছি। তারপর আলোচনা করেছি তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ অফিসারের কাজ কি, তুমি কাকে রিপোর্ট করবে, সন্দেহজনক কাজগুলো তুমি কীভাবে জানাবে, পুলিশের কাজ কি, চার্জশিট কি, FIR কি, ঠিক আছে? তোমাদের অনেক নীতিবাক্য কি, সদর দপ্তর কোথায়, ত্রিপুরা পুলিশ হিস্ট্রি, ইতিহাস বিষয়ে আমরা অনেক ডিটেলস গভীরে আজকে ভিডিওতে আলোচনা করেছি। অবশ্যই আশা করি তোমাদের জিনিসটি কাজে লাগবে, তোমরা ভালোভাবে সেগুলি নোট করে নেবে। তোমাদের কিন্তু এগুলা খুব 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 কাজে লাগবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের অনেক কোশ্চেন কমন পাবে, তোমরা একদম বেসিক কোশ্চেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা শেয়ার করতে পারো, যাতে সবার কাছে এই ভিডিওটা যায়। এবং যদি হেল্পফুল হয়, ভিডিওতে যদি তোমাদের কোনো হেল্পফুল হয়, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা নেক্সট ভিডিও কিসের উপরে চাও, এই রিলেটেড ভিডিওগুলো আমরা কন্টিনিউ করবো কিনা, আরও এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো কিনা, অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কমেন্টটা পেলে একটু সাহস জাগে যে আমরা এই বিষয়ে আরেকটু ডিপে গিয়ে ঘাটাঘাটি করে আরও ধরনের কিছু ইনফরমেশন বের করে এনে তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের ফিউচারটা একটু সিকিউর হয়, তোমরা যাতে সাকসেস হোক। কারণ 6000+ ভ্যাকেন্সি, হিউজ রিক্রুটমেন্ট। ত্রিপুরা যে এত বড় রিক্রুটমেন্ট আগের কোনোদিন হয়নি। একটা তাদের 6000, যেটা 10,323 হয়েছিল সেটা কিন্তু পুরাটাই ক্যান্সেল হয়ে গেছিল। তাই একসাথে 6000 কোনোদিন হয়নি, এবং পুলিশ ডিপার্টমেন্টে কোনোদিন হয়নি। তাই তোমাদের কাছে একটা বেস্ট অপরচুনিটি, তোমরা অপরচুনিটিটা কোনোভাবেই মিস করবে না। বি পজিটিভ, তোমরা ভালো, তোমাদের সাথে ভালো হবে, তোমরা 100% পরিশ্রম করবে, তোমাদের সাথে অবশ্যই একটা কিছু পজিটিভই কিছু হবে।